আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধা ওসমান হাদি লন্ডন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করুক। সবাই কমেন্টে লিখে আমিন। দর্শক, এখন আমরা সরাসরি লন্ডন থেকে লাইভে যুক্ত হব এবং বিস্তারিত জানবো সেখান থেকে কিভাবে কখন বাংলাদেশে পৌঁছানো হবে এবং সর্বশেষ এ বিষয়ে আরও আপডেট জানছি রিপোর্টে। আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি। তারা হাদির চিকিৎসা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক, তার প্রতিও। তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন, আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর দিয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে
নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপ। হাদি দুনিয়ার মায়া তো ত্যাগ করে চলে গেল, এই ফয়সাল যিনি শুটার, সে কি আসলে এই আইনের আওতায় তাকে কি আনা সম্ভব, নাকি বাংলাদেশের সরকার এভাবে হাজারো হাদির রক্তের ওপর দিয়ে ক্ষমতায় থাকতে যাচ্ছে? কি হচ্ছে যাচ্ছে এই হাদির শুটারের বিস্তারিত জানবো রিপোর্টে। আমাদের হাদি আর নেই, আমাদেরকে রেখে চলে গেছে। ও খুব অভিমানী ছেলে, সে আর ফেরার মতো মানুষ নয়। খুবই জেদি ছেলে। যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল, যে অবস্থায় আমাদেরকে দেখেছিল, সে দেখেনি, তাই সে চলে গেছে। গুলি করেছে তো সে তো কামনাই করেছে যে আমাকে গুলি করুন। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে হাদি আর আমাদের মাঝে নেই। একটু আগে খবর পেলাম হাদি চলে গেছে। এখন প্রশ্ন হলো যে হাদিকে কেন আমরা হারালাম। প্রধানত আমরা আবেগী হলে হবে না। এটি আমাদের বাংলাদেশের সবার জন্য, প্রতিটি মানুষের জন্য একটি মেসেজ। প্রতিটি আন্দোলনকারী যারা ছিল, প্রতিটি যোদ্ধা যারা ছিল, বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছেন, বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ রেখে গেছে হাদি। আমরা হাদির এই বিষয়গুলি যদি আমরা ধর্তব্যে না নেই, আজকে হাদি গেছে, কাল অনেকেই যাবে, অনেকেই যাবে। আমি হাদির কথা ভুলতেই পারছি না। আমার কাছে মনে হচ্ছে এখনো চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে ছেলেটা, যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করছে। আমি ছেলেটার কথা কখনোই ভুলতে পারবো না। আমরা অনেক মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়েই থাকি। আমাদের অনেক বিষয় থাকে, আমাদের পারিবারিক অনেক বিষয় থাকে, অনেক কিছুকে আমরা ম্যানেজ করে চলতে পারি। হাদি আমাদের পরিবারের কেউ না। ছেলেটা কোথায় কার সন্তান, কোন পরিবার আমরা জানিও না, কিন্তু ছেলেটা আমাদের দেশের সন্তান হিসেবে আমরা দেখেছি। আমাদের দেশের সন্তান, আমাদের ভাই, যে বাংলাদেশ নিয়ে কথা বলতো, আমাদের মাকে নিয়ে কথা বলতো, আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলতো, আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতো, তাকে মেরে ফেলা হয়েছে। তাকে মেরে ফেলা হয়েছে। একটাবার ভাবুন তো, হাদিকে মেরে ফেলা হয়েছে। যাকে আমরা যার মুখ থেকে আমাদের কথা শুনতাম, তাকে মেরে ফেলেছে। তার মানে আমরা নিরাপদ, আমাদের দেশ নিরাপদ নয়, আমরা নিরাপদ নই। যারা খুন করেছে তারা আমাদের দেশি ভাই, তারা হাদির পাশে বসা ছিল, তারা হাদির সাথে খেয়েছে, হাদির সাথে আড্ডা করেছে, তারাই খুন করেছে। খুন করে তারা কোথায় গেছে? ভারতে চলে গেছে। ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ব্যর্থ। আমি বলবো যে হাদিকে মেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এর জবাবদিহি করতে হবে। আমরা কিছুদিন আগেও, আমি বাংলাদেশে যাওয়ার পর, যখন অনেকেই বলতেছিল যে সাবধানে চলবেন, সাবধানে করবেন, আমি আমার আলহামদুলিল্লাহ আমি কখনোই কোনো কিছুকে পরোয়া করি না। বাংলাদেশি যেহেতু নাগরিক, আর যেহেতু বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের পক্ষে মানুষ, যে কোনো সময় বিপদ আসতেই পারে, বাট একা মরবো না, অনেকগুলোকে নিয়েই মরবো। কিন্তু আমার মতো এরকম মানুষ যদি এগুলি বলে বলে এরকম মৃত্যু মুখোমুখি চলতে থাকে, তাহলে আমরা কিসের আর নাগরিক দেশের? এই সরকারকে তখন বলেছিল, আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বা হোম মিনিস্ট্রি বলেছিল যে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন। কেউ যদি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ধরনের আগ্নেয়াস্ত্রর লাইসেন্স নেয়, এই মুহূর্তে কি করতে হবে? তখন সেখান থেকে বলেছে এই মুহূর্তে কোনো কিছু করে না, নির্বাচনের আগে কাউকে তারা নিরাপত্তা দিতে পারবে না, এই ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেবে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স তারা যাদের প্রয়োজন
রক্ষার জন্য তাদেরকে দিচ্ছে না, কিন্তু হাদির খুনিকে তারা দিয়েছে। হাদির খুনিকে তারা লাইসেন্স দিয়েছে অস্ত্রের, এবং তারা জামিন করিয়েছে। আমি আরেকটা কথা বলে রাখি, খুব পরিকল্পনার অংশ হিসেবে এই জামিনটাও হয়েছে। এই জামিন, হাদির খুনির জামিনটা, হাদির খুনি এর আগে আগ্নেয়াস্ত্রের আসামি ছিল, এর আগে আরো 2টা মামলার আসামি ছিল, তার পরিবার টানাপোড়েনের। সবকিছু মিলিয়ে দেখুন কিভাবে কন্ট্রাক্ট করেছে তার সাথে, কন্ট্রাক্টের মাধ্যমে তার সাথে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।